Bismillahirrahmanirrahim. Dear students, Assalamu alaikum. Welcome to my today's class. Today we are going to learn how to speak, how to write different kinds of questions in continuous sentences. But before going to my today's lesson, today's topic, I would recap the lesson that I discussed in my previous class, in my last class. In my last class, আমরা বাংলা ভাষায় বর্তমানে চলমান কথা, চলমান বাক্য, চলমান বক্তব্য এগুলোকে কিভাবে ইংরেজি করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে বলতে হয়, এটা আলোচনা করেছিলাম। একটা কথা মনে রাখতে হবে যে বাংলা ভাষায় বর্তমানে চলমান কোনো কাজ হচ্ছে বা ঘটছে, কাজগুলো প্রধানত দুইভাবে ইংরেজি করতে হয়, দুইভাবে বলতে হয়, দুইভাবে লিখতে হয়। অর্থাৎ বর্তমানে চলমান যত কথাবার্তা বা বাক্য আছে সেগুলো আমরা দুইভাবে ইংরেজি করতে হয়। এই দুইভাবের মধ্যে আমরা গত ক্লাসে শিখেছিলাম একটা দিক, আর একটা দিক আজকে শিখব। কোনটা শিখেছিলাম? আমি পড়াচ্ছি, আমি ইংরেজি শেখাচ্ছি, এটা এখন বর্তমানে চলছে। এইটা কিভাবে ইংরেজি করতে হয় এটা শিখাইছিলাম এবং এর গঠন শিখাইছিলাম, এবং এটা বিভিন্ন কতগুলো অ্যাঙ্গেল হতে পারে। এটা হতে পারে প্রশ্নবোধক, এটা হতে পারে না বোধক, এটা হতে পারে প্রশ্নবোধক না বোধক, এটা হতে পারে কোনো জিনিস সুনির্দিষ্ট উত্তর দেওয়ার জন্য WH কোশ্চেনগুলো, এগুলো শিখেছিলাম। তোমাদের উপকারের জন্য আমরা এটাতে যাওয়ার আগে অন্য এক প্রকারের যে চলমান, যে কন্টিনিউয়াস, আমরা সেটা গত ক্লাসেতে একটু আমরা রিপিট করব। তবে যারা গ্রামার শিখতে চাও তাদের জন্য বলে রাখি, এই যে এই পাশে যেটা কোনো কাজ এখন হচ্ছে বা ঘটছে, এটা আসলে ইংরেজিতে গ্রামারে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেহেতু আমি মূল টার্গেট হলো গ্রামার না ইংরেজিতে কথা বলা বা তোমার ইংরেজিতে লেখা, এজন্য আমি শুধু বলতে তোমরা এইটুকু মনে রাখবা যে বর্তমানে কোনো কাজ চলছে, হচ্ছে, ঘটছে কিনা সেটা। তবে যারা গ্রামার সম্পর্কে জ্ঞান নিতে চাও তারা এইটাকেই বলে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা গত ক্লাসেতে একটু রিক্যাপ করি, রিপিট করি, সেজন্য গত ক্লাসের শিখতে আমি একটু টাঙাই। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কোনো কাজ বর্তমানে হচ্ছে, সেটা বিভিন্ন রকম ভাবে আমরা বলতে পারি। সেটাকে একটা উদাহরণ দিয়েছিলাম, বালকটি নদীতে মাছ ধরছে, বালকটি নদীতে এখন মাছ ধরছে, এটা বর্তমানে চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ গ্রামার অনুযায়ী। এটার গঠন হবে একটা সাবজেক্ট, am is at the verb যে বাক্যাংশ। সেজন্য উত্তর লিখেছিলাম দি বয় ইজ ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, বালকটি নদীতে মাছ ধরছে। এটা হ্যাবোধক কথা, আমরা শুধু হ্যাবোধক কথা বলি না, বর্তমান কিন্তু আমাদের নাবোধক হতে পারে। বালকটি নদীতে মাছ ধরছে না, তখন হবে কি, ওই যে অ্যামিজারের পরে নট দিতে হবে, অ্যামিজারের পরে নট দিতে হবে। বালকটি নদীতে মাছ ধরছে না, দি বয় ইজ নট ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। এরপরে আমরা তো শুধু হ্যাবোধক বা নাবোধক বলি না, বর্তমানে চলছে কিন্তু এটা প্রশ্ন হতে পারে, বালকটি কি নদীতে মাছ ধরছে? তো এটা ওই সাহায্যকারী, অ্যামিজারটা সাবজেক্ট, যেটা সাবজেক্ট মানে যে কাজটা করে তার পূর্বে দিলে হয়ে যাবে অ্যামিজার। তাহলে বালকটি কি নদীতে মাছ ধরছে, এটা হবে ইজ দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, ইজটা সামনে গেছে। আর এই প্রশ্ন বোধকটা আবার না হতে পারে, বালকটি কি নদীতে মাছ ধরছে না, প্রশ্নও না বোধক, তখন হবে কি, ওই সাহায্যকারীর সাথে নট দিতে হবে। নটটা যদি সাহায্যকারীর সাথে থাকে সংক্ষেপে লেখা ভালো, N''T। বালকটি কি নদীতে মাছ ধরছে না, উত্তরটা হবে isn't the boy catching fish in the river। লাস্ট নাও যেটা খুব ইম্পর্টেন্ট, WH ওয়ার্ড। WH ওয়ার্ডকে আজকে একটু আলোচনা করব। WH ওয়ার্ড কি জিনিস? WH ওয়ার্ড
দিয়ে যদি কোনো প্রশ্ন করতে হয়, যেমন বালকটি কেন নদীতে মাছ ধরছে, কেন ইংরেজি হোয়াই, এই হোয়াইটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। তো কেন নদীতে মাছ ধরছে, এরকম কেন কোথায় কিভাবে কাকে, এগুলোতে কোনো সুনির্দিষ্ট উত্তর জানার জন্য আমাদের গঠনটা হবে ওই ডাব্লিউএইচ ওয়ার্ড দিতে হবে। তারপরে এই প্রশ্নবোধকের মতো নেই, অ্যামিজার সাবজেক্ট ভার্বস আইএনজি, ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যামিজারের মধ্যে একটা সাবজেক্ট ভার্বস আইএনজি। বালকটি কেন নদীতে মাছ ধরছে, হোয়াই ইজ দ্য বয় ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। এভাবে না বোধক হলে ইজ নট, বালকটি কেন নদীতে মাছ ধরছে না, হোয়াই ইজ নট ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। এই ছিল এতটুকু ছিল আমাদের গত ক্লাসের লেখাপড়া। আশা করি বুঝতে পেরেছো। যারা বোঝনি, যারা আজকেই প্রথম ক্লাস করছো, তাদের আমি এইটুকু শুধু বলে রাখি যে বর্তমানে কোনো কাজ হচ্ছে, এখন হচ্ছে, কখন থেকে বা কখন কোনো কতটুকু সময় যেটা উল্লেখ করা নেই, এই জাতীয় বাক্যগুলোকে আমরা এতগুলো অ্যাঙ্গেল দিয়ে এতগুলো দিক থেকে বলতে পারি। এবং আমাদের ইংরেজি করার সময় মনে রাখতে হবে যত চলমান আছে আইএনজি দিতে হবে, আইএনজি থাকবেই ভার্বের সাথে, তার আগে অ্যামিজারের মধ্যে। ও এটাও আমরা গত ক্লাসে শিখেছিলাম। ইজ হলো যত সিঙ্গুলারের জন্য একটা বোঝায়, হি যেমন সিঙ্গুলার, বয় যেমন সিঙ্গুলার, কিন্তু বয়েজ বালকগুলো প্লুরাল হলে আর শুধুমাত্র আয়ের জন্য অ্যাম তৈরি হয়েছে। এইটুকু আমরা গত ক্লাসে শিখেছিলাম। আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবা যে বর্তমানে চলমান যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে ইংরেজি গ্রামারে, সেটা সাবজেক্টের পর অ্যামিজার দিয়ে ভার্বটা আইনতে হবে। এটা বিভিন্ন দ্বিগুণ প্রশ্নবোধক করলে সাহায্যকারী ভার্ব, নট ইত্যাদি। আমরা আজকে নতুন পড়াতে যেতে হবে। নতুন আজকে যেটা নতুন কিছু শিখতে যাচ্ছি সেটা হলো যে আমরা প্রশ্নবোধক করার সময় কখন অ্যামিজার দিব আর কখন ডাব্লিউএইচ ওয়ার্ড দেবো, এটা সম্পর্কে জ্ঞান নেব, এবং কোন ডাব্লিউএইচ ওয়ার্ড কখন এবং কি অর্থ অনুযায়ী ব্যবহার সেটা শিখবো। ক্লাস একটা রাখি। দেখো বাংলা ভাষায় আমরা যদি বলি একটা কথা শোনো, যে আমি কি পড়াচ্ছি, এটি কিন্তু তুমি উত্তর দিতে পারো ইয়েস স্যার পড়াচ্ছেন, ইয়েস, অথবা বলতে পারো নো স্যার পড়াচ্ছেন না। অর্থাৎ কোনো কোশ্চেন করলে যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া যায় বা ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায়, একে ইংরেজিতে ইয়েস নো কোশ্চেন পড়ে যারা গ্রামার জানতে চাচ্ছ, সেইগুলোতে তোমার শুধুমাত্র সাহায্যকারী সামনে আনলে হয়ে যাবে। আর যদি তোমার ওই হ্যাঁ বা না দিয়ে উত্তর না দেওয়া যায়, সুনির্দিষ্ট উত্তর দিতে হয়, তাহলে তোমার তার আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি একটু পরেই শিখতেছি। একটা উদাহরণ দিই, এই যে বললাম আমি কি পড়াচ্ছি, তুই বললে যে হ্যাঁ, অথবা কেউ বললো না, তাহলে এটা সাহায্য করে হবে ইজ। যদি আমি পড়াচ্ছি, আয়ের পরে আমি বসে, এম আই রিডিং, এম আই টিচিং, আমি কি শেখাচ্ছি, এম আই টিচিং। আবার কিন্তু যদি বলা হয় এরকম, আমি কি পড়াচ্ছি, এটি কিন্তু হ্যাঁ বা না, আপনি ইংরেজি পড়াচ্ছেন, আপনি অঙ্ক পড়াচ্ছেন, এই জাতীয় প্রশ্ন, অর্থাৎ সুনির্দিষ্ট উত্তর দেওয়া লাগবে, কিছু একটা বলতে হবে, হ্যাঁ না দিয়ে দেওয়া যাবে না। এইগুলো আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে করতে হবে। এটার মধ্যে আমরা পার্থক্য শিখবো। সেটা কি, এখানে আমরা শিখেছি যে সে কি পড়ছে, সে কি পড়ছে বলতে পারো ইয়েস, সে পড়তেছে, হিজ রিডিং, নো হিজ নট রিডিং, সে পড়তেছে না। এই ক্ষেত্রে শুধু সাহায্যকারী সামনে আনলে হয়ে যাবে। এটি সে কি পড়ছে, ইজি রিডিং, সে কি পড়ছে। কিন্তু একই জিনিস দেখো, সে কি পড়ছে, শুধু কিতে টান। তোমাদের বোঝার জন্য দেখো আমি কিটা দুই ভাবে লিখেছি। একটা কি হলো কয় শিকারে কি, আর একটা কি হলো কয় ডিকিকারে কি। এই কিতে একটু টান দিয়েছে, তাহলে কি হলো, সে কি পড়ছে, এটা হ্যাঁ বা না দিতে পারে, এটা ইংরেজি হবে ইজি রিডিং, সে কি পড়ছে। কিন্তু যদি বলতাম সে কি পড়ছে, তাহলে এই কিটা দিকে আছে, কির পরে টান দিয়েছে, মানে হলো সুনির্দিষ্ট উত্তর চাচ্ছে। সে বাংলা পড়ছে, সে গল্পের বই পড়ছে, সে ইংরেজি পড়ছে, সে কি পড়ছে, এইটা ইংরেজি হবে সাহায্যকারী ভার্ব। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট কি মানে হোয়াট, আর স্ট্রাকচার এটাই, হোয়াট ইজ হি রিডিং। আশা করি বুঝতে পেরেছো দুইটা কির মধ্যে পার্থক্য। একটা কি হলো ইয়েস নো উত্তর দেওয়ার জন্য, আর একটা কি হলো সুনির্দিষ্ট উত্তর পাওয়ার জন্য। কোন জিনিসটা কি, হোয়াট, যে সুনির্দিষ্ট উত্তর পাওয়ার জন্য হোয়াটে করতে হবে। আমরা আর একটা উদাহরণ দিই। যদি বলা হয় তারা কি খেলছে, না খেলছে না, বা হ্যাঁ খেলছে, এটা কিন্তু হবে আর দে প্লেইং। যদি বলো এই তারা কি খেলছে,
এখানে হ্যাঁ বা না, তার মানে তুমি ফুটবল না ক্রিকেট না লুডো না কি একটা শুনতে চাচ্ছ, নদীর উত্তর এইটা হবে হোয়াট দিয়ে। হোয়াট আর দে প্লেয়িং। আশা করি এটার মধ্যে পার্থক্য বুঝেছো। চলমান সেন্টেন্সের মধ্যে দুটা কির মধ্যে পার্থক্য বুঝলাম, এটা সব জায়গায় লাগবে। এখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি, ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে। ইংরেজি ভাষায় ডাব্লিউএইচ ওয়ার্ড মানে হলো ওই শব্দগুলো যেটার সাথে ডাব্লিউ এবং এইচ আছে। এটা ইংরেজি ভাষায় শুধুমাত্র এবং কেবলমাত্র 9টা আছে। কি কি আমরা একটু দ্রুত দেখে নিই। এক, হু, যার অর্থ কে বা কারা, অর্থাৎ হু মানে একজন হতে পারে, হু মানে অনেকজন হতে পারে, কে বা কারা। 2 নম্বর হুম, হুম মানে কাকে। 3 নম্বর হোয়াট কি। হুইচ, মনে রাখতে হবে হুইচের পরে নাম থাকতে পারে, হুইচ বুক, হুইচ পেন, হুইচ কোন নাউনটি। হোয়ার কোথায়, হোয়াই কেন, হোয়েন কখন, হুজ কার। হুজের পরে নাউন না দিয়ে কখনো প্রশ্ন হতে পারে না। হুজ মানে তো কার, কার বই তুমি চাও, হুজ বুক, হুজের পরে নাউন দিতেই হয়, সেজন্য আমি নাউন লিখে দিয়েছি। হুজ নাউন কার। হাউ কিভাবে কেমন, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে মোট 9টার সাথে ডাব্লিউএইচ আছে। হু ডাব্লিউএইচ, হুম ডাব্লিউএইচ সবগুলো আছে, শুধুমাত্র হাউটা পাশাপাশি ডাব্লিউএইচ নেই, কিন্তু সত্যি কথা বলতে আছে, ডাব্লিউ এবং এইচ আছে। এবং হাউ এমন একটা শব্দ যে এমন একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা যেটা তোমার সব থেকে বেশি ক্ষেত্রে ইংরেজি কথাবার্তা বলার সময় লেখার সময় লাগে। উদাহরণ দিই, এগুলোতে একটা অর্থ, হয় মানে কোথায়, হয় মানে কে, কিন্তু হাউ অনেকগুলো অর্থ আছে। হাউ মানে কিভাবে, হাউ মানে কেমন, এবং হাউ এর পরে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অর্থ হয়। যেমন কত ঠান্ডা, হাউ কোল্ড, হাউ ব্যবহার করলাম। তারপরে কত সুন্দর, হাউ বিউটিফুল। তাহলে বোঝা গেল হাউ খুবই ইম্পর্টেন্ট একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। যদিও ডাব্লিউএইচ ওয়ার্ড ওইগুলোর মতো বাকি 8টার মতো পাশাপাশি নেই, কিন্তু সত্যি কথা বলতে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। এই 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন করতে পারি। আমরা ইংরেজিতে যত কথাবার্তা বলি, যত লিখি, আমরা কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স করি, তাহলে কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পড়াচ্ছি, উই আর আমরা শিখছি, উই আর লার্নিং, আমরা শিখছি না, উই আর নট লার্নিং, এমন করে আমরা কি শিখছি, আর উই লার্নিং। তাহলে এগুলো ছাড়া ডাব্লিউএইচ ওয়ার্ডে সবগুলো প্রশ্ন করা যায়, যেগুলোতে অর্থ হয় না সেগুলো আমরা করবো না। যেমন আমরা কোথায় পড়াচ্ছি, আমরা কোথায় পড়াচ্ছি, কোথায় ইংরেজি হয় একইভাবে করবো, হোয়ার আর উই টিচিং, কোথায় শেখাচ্ছি। আমরা কেন শেখাচ্ছি, হোয়াই আর উই টিচিং, হোয়াই আর ইউ টিচিং। আমরা কখন, ইত্যাদি সবগুলো হতে পারে। মনে রাখবা এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর মধ্যে সবগুলোতেই স্ট্রাকচার হলো যে তোমার সাহায্যকারীর আগে দিয়ে দিতে হবে, কিন্তু যখন শুধুমাত্র বিশেষ করে হুটা, এই হুটা, হু মানে তো কে, এই হুটা হলো সাবজেক্ট, তোমার সাহায্যকারী তো আনার কথা সাবজেক্টের আগে, সাবজেক্টে যদি না থাকে তাহলে তখন কি করবো, তখন এটা স্ট্রাকচার হবে হু দিয়ে দিতে হবে, হু দিয়ে দিতে হবে তোমার প্রথমে, হু দিয়ে সাবজেক্টে বাদ দিয়ে বাকি অংশ। একটা উদাহরণ দিই, ধরো আমরা যদি বলি যে সে লিখছে, হি ইজ রাইটিং, বর্তমানে চলমান। এখন যদি প্রশ্ন করো সে কি লিখছে, ইজ হি রাইটিং। এখন প্রশ্ন হলো সে কোথায় লিখছে, হোয়ার ইজ হি রাইটিং, হোয়ারটার সামনে। কিন্তু যদি বলতো কে লিখছে, সাবজেক্টে নেই, যে কাজ করছে নাই, এই জন্য আমাদের ওই সাবজেক্টের জায়গাটা হু দিতে হবে, এটা সাবজেক্টের সামনে আনতে হবে না, হু ইজ রাইটিং। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বোঝা গেল হু এর জন্য একটা স্ট্রাকচার। এই জন্যই আমি দেখো এই গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম একটু, যে এই সাবজেক্টে কিন্তু হু লিখেছি, হুর ক্ষেত্রে শুধু এটা হয়, আর বাকি যে ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে, বাকি ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আবার সাবজেক্টের সামনে আনতে হয়, সাবজেক্টের আগে। আশা করি বুঝতে পেরেছো ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা খুব দ্রুত শেখাচ্ছি, কি জন্য, যে আমরা বাকি যে অংশটা এটা আজকে শিখতে যাচ্ছি। আশা করি বুঝেছো, যারা বোঝো নাই তাদের জন্য একটু রিপিট করি। রিপিটটা হলো যে আমরা আজকে শিখেছি নতুন করে যে কখন সাহায্যকারী ভার্ব প্রথমে দিয়ে প্রশ্ন করতে হয়, কখন ডাব্লিউএইচ ওয়ার্ডে দিয়ে প্রশ্ন করতে হয়। এক, শিখেছি যে যখন কোনো শুধু ইয়েস নো উত্তর দেওয়া যায় যে প্রশ্ন, সেটা সাহায্যকারী ভার্ব সামনে এনে প্রশ্ন করা হয়ে যায়। আর যখন তোমার সুনির্দিষ্ট উত্তর লাগে, ইয়েস নোতে দেওয়া যায় না, তখন আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আসতে হয়। এটা আমরা শিখেছি। আমরা
2 নম্বরে শিখেছি যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সবগুলোই কি একই স্ট্রাকচার? হ্যাঁ, প্রায় 8টারই একই স্ট্রাকচার, তবে যখন 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 সাবজেক্টটাই থাকবে না তখন অন্য একটা স্ট্রাকচার, তখন সাবজেক্টের জায়গায় ওই ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবে। বিশেষ করে হুটা বেশি ব্যবহৃত এই ক্ষেত্রে। কে যাচ্ছে, এখানে সাবজেক্টই নাই, এখানে হু দিয়ে দাও, সাবজেক্টের কাছে হু ইজ গোয়িং। কিন্তু যদি বলে কোথায় সে যাচ্ছে, এখানে কিন্তু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করবো হোয়ার, কিন্তু আমরা সাবজেক্ট কিন্তু আছে, এই ক্ষেত্রে সাবজেক্টটাকে সাহায্য করে, হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। আমরা শুধুমাত্র আজকে এইটুকু বলছি। যে স্টুডেন্টস, আমরা বাংলা ভাষায় যত চলমান বর্তমানে হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, এগুলো আছে, এটা আমরা একদিকে শিখেছি। আর একটা দিক হলো যে যদি ওই বর্তমানে কাজটা হচ্ছে কিন্তু কিছু সময় ধরে হচ্ছে, কিছু সময় হতে হচ্ছে, তাহলে ওই কাজটা এই স্ট্রাকচার অনুযায়ী হবে না, একটা নতুন স্ট্রাকচার অনুযায়ী, যেটা আজকে শিখবো। অর্থাৎ কি, কিছু সময় ধরে অথবা কিছু সময় হতে শুরু হয়ে কোনো কাজ এখনো ঘটছে, তাহলে আমরা নতুন নিয়মে পড়বো। হ্যাঁ, যারা গ্রামার জানতে চাও, এটা গ্রামারের একটা নাম আছে, এর নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার নাম ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যারা গ্রামার জানতে চাও, আমরা গ্রামারের উপরে জোর বেশি দিচ্ছি না, আমরা কাজে লাগাবো, আমরা ইউটিলাইজ করতে যাচ্ছি, আমাদের বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে যাচ্ছি। তো যাই হোক, আমরা একটা উদাহরণ দিই। যদি বলি যে এটার মধ্যেই আমরা ইংরেজি শিখছি, এটা বর্তমানে চলমান, তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এই স্ট্রাকচার অনুযায়ী হবে, সাবজেক্ট পরে আমি যাই, উই আর ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। কিন্তু আমরা 15 মিনিট ধরে ইংরেজি শিখছি, আমরা 10 মিনিট ধরে ইংরেজি শিখছি, খেয়াল করো, একই চলমান, কিন্তু কখন কতটুকু সময় ধরে আছে, এই কারণে আর স্ট্রাকচার অনুযায়ী হবে না। আবার এটা বলতে পারতাম যে আমরা সকাল থেকে ইংরেজি শিখছি, এই দুটা শব্দের কারণে আমরা নতুন স্ট্রাকচারে অনুযায়ী করতে হবে, যেটার নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সত্যি কথা বলতে কি, কোথাও কন্টিনিউয়াস লেখা থাকলেই মানে চলমান। বাংলায় যেমন চলমান ছি ছ ছ থাকবেই, ঠিক তেমন ইংরেজিতে আইনজি দিতেই হবে, আইনজি থাকবেই। যদি কোথাও কন্টিনিউয়াস থাকে, চলমান কাজ হলে ইংরেজি করার সময় আইনজি দিতেই হবে, মাস্ট। এখন এটা ছিল আমরা গত ক্লাসে শিখেছি, সাবজেক্টের পরে এম অথবা ইজ, ভার্বের সাথে আইনজি। এটার স্ট্রাকচার হলো ওই সাবজেক্ট, তারপরে এম ইজ আর না দিয়ে হ্যাভ বিন হ্যাজ বিন, নতুন জিনিস হ্যাভ বিন বা হ্যাজ বিন, মনে রাখতে হবে। এরপরে বাকি সব ঠিকই আছে, ভার্বের সাথে আইনজি, অবজেক্ট, বাকি ঠিক আছে, শুধু সিন্স বা ফর্মে টাইম। তাহলে আমাদের এখন নতুন জিনিস আসলো, আমরা সবই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আগে ছিল আই ইজ, এখন হ্যাভ বিন বা হ্যাজ বিন। আমাদের এইটুকু নতুন জিনিস, কোথায় হ্যাভ বিন আর কোথায় হ্যাজ বিন বসবে, এটা শিখবো। আর একটা নতুন জিনিস, স্যার আপনি যে টাইমটুকু থাকবে, যে টাইম, তার আগে তো সিন্স বা ফর্ম, এখন কোথায় সিন্স বা ফর্ম দিতে হবে, এটা শিখতে হবে। এই দুটো জিনিস শিখলে আমাদের হয়ে যাবে। হ্যাভ বিন বা হ্যাজ বিন এর তোমাদের জন্য একটা কথা বলি, অ্যাকচুয়ালি আই সহ পৃথিবীর যত বেশি আছে, যেমন উই মানে কি, আমরা অনেকজন উই, এটাকে বেশি বলে, গ্রামারের ভাষায় বলে প্লুরাল। তো প্লুরাল যদি হয় এবং তার সাথে আইটা ব্যতিক্রম, এই আই এবং প্লুরালের সাথে হ্যাভ বিন যায়। আর যত একটা আছে, যেমন হি একজন, হি, তারপরে তোমার বয়, তারপরে শি, এইগুলো হলো সিঙ্গুলার, এইগুলোর সাথে হ্যাজ বিন হয়। আর যারা গ্রামারের ভালো জানো তাদের জন্য বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, আর বাকি পার্সনের ক্ষেত্রে সাবজেক্টের অনুযায়ী হ্যাভ বিন হবে, যারা গ্রামার জানো। ক্লিয়ার? যারা একদমই পারো না, মনে রাখো, আই প্লাস একটা হলে, আই প্লাস বেশি হলে প্লুরাল হলে হ্যাভ বিন, আর আই বাদ দিয়ে সিঙ্গুলার হলে হ্যাজ বিন। দ্যাটস ওকে, একটা বোঝালেন। হ্যাঁ, যেমন গার্লস, ওহো প্লুরাল, তাহলে হবে কি হ্যাভ বিন। যদি হয় গার্ল, সিঙ্গুলার একটা, তাহলে হ্যাজ বিন। দ্যাটস ওকে। আমরা পারবো সিন্স বা ফর্ম নিয়ে। সিন্স বা ফরের ব্যাপারটা সমস্ত গ্রামার বইতে
যেটা লিখেছে আসলে তোমাদের মাথা ঘুরে দেওয়ার মতো, এটা আননেসেসারি লিখেছে যে নির্দিষ্ট সময় হলে এটা, অনির্দিষ্ট সময় লেখা, নির্দিষ্ট অনির্দিষ্ট সময় কিছু বোঝাই যায় না, সেটা কি ওরা লিখে দিয়েছে যে নির্দিষ্ট সময় হলে সিন্স, আর যদি অনির্দিষ্ট সময় হলে ফর। নির্দিষ্ট সময় আমি বুঝবো কি করে, এর মধ্যে কোনটা নির্দিষ্ট তুমি বলো তো? 10 মিনিট ধরে নির্দিষ্ট না সকাল থেকে নির্দিষ্ট? কেউ বলবে 10 মিনিট ধরে স্যার নির্দিষ্ট করেছে, 10 মিনিট ধরে নির্দিষ্ট, 10টা মিনিট নির্দিষ্ট, সেজন্য তো সিন্স হওয়ার কথা। আর কেউ বলবে না স্যার ওই যে সকালটা উল্লেখ করে দিয়েছে ওইটাতে নির্দিষ্ট করা, তাহলে ওইটা সিন্স বসবে। নির্দিষ্ট অনির্দিষ্ট অ্যাকচুয়ালি এটা একদমই বোঝা যায় না, কেন বইতে এই নিয়মটা বের করছে আমি সত্যিই জানি না। তো তোমরা এটা মনে রাখো সবসময় যে বাংলায় যদি ধরে বা যাবতে দুটো শব্দ থাকে সময়ের আগে, তাহলে হলো ফর, ধরে যাবত ফর, ধরে যাবত ফর। আর যদি বাংলায় হতে বা থেকে থাকে তাহলে সিন্স। ইংরেজিতে কিন্তু একটা ভালো ইংরেজি ভালো কথা আছে, সেটা কি? যদি পিরিয়ড অফ টাইম হয়, পিরিয়ড বোঝো মানে কতটুকু সময়, এই তুই কত বছর ধরে ঢাকায় আছিস, যে কত বছর, এটা পিরিয়ড না? এই ক্ষেত্রে তোমার ফর হবে। আর যদি হতো তোমার কতটুকু সময়, কতটুকু নেই, তুমি কখন থেকে আছে, একটা পয়েন্ট, ইংরেজিতে বলে পয়েন্ট অফ টাইম, একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে। উদাহরণটা পার্থক্য দেখো, সে আমরা 10 মিনিট ধরে ইংরেজি শিখছি, এইটা হলো আমরা কতটুকু সময় ধরে, পিরিয়ডটা কতটুকু, 10 মিনিট, এই ক্ষেত্রে ফর। আর যদি বলা হয় আমরা সকাল থেকে ইংরেজি শিখছি, কতটুকু ঠিক নাই, সকাল থেকে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, পয়েন্ট অফ টাইম, একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, এক্ষেত্রে সেন্স। আশা করি বুঝেছো। দ্যাটস ওকে, এত কিছু বাদ দাও। গোপন কথা বলি, ধরে যাব ফর, হতে থেকে সেন্স, দ্যাটস ওকে। ইংরেজি করে ফেলি। আমরা 10 মিনিট ধরে ইংরেজি শিখছি, তাহলে সাবজেক্ট দাও উই, দিলাম উই। হ্যাভ বিন বা হ্যাজ বিন, উই মানে কতজন, বন্ধুরা অনেকজন, হ্যাভ বিন, উই হ্যাভ বিন। ভার্বের সাথে আইএনজি দাও, লার্নিং। অবজেক্ট কি শেখে, ইংরেজি, ইংলিশ। বাকি অংশ নেই। তারপরে চেঞ্জ বা ফর, দেখি তো কি আছে, ধরে আছে, ধরে থাকলে কি জানো, ফর, দিলাম ফর। টাইম কি জানো, 10 মিনিট, 10 মিনিটস। পুরো উত্তর উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 মিনিটস। পরেরটা, আমরা সকাল থেকে ইংরেজি শিখছি, উই দিলাম, হ্যাভ বিন, উই তো প্লুরাল, হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি দিলাম, লার্নিং, অবজেক্ট দিলাম ইংলিশ। আর সকাল থেকে, হতে বা থেকে থাকবে সিন্স, সিন্সের পরে টাইম, টাইমটা কি, সকাল, যেন মর্নিং, সিন্স মর্নিং। এখন যদি এখানে থাকতো সে 10 মিনিট ধরে ইংরেজি শিখছে, তাহলে আমাদের হি দিত, তো হি মানে কি, সিঙ্গুলার, সেজন্য তখন হ্যাজ বিন হতো, তখন হতো হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 10 মিনিটস। আশা করি বুঝছো। এইগুলো তোমার ওই যে গত ক্লাসে শেখাচ্ছি কতগুলো অ্যাঙ্গেল আছে তোমার, না বোধক, হ্যাঁ বোধক, না বোধক, হ্যাঁ বোধক, প্রশ্নবোধক, না বোধক, প্রশ্নবোধক, ডাব্লিউএস প্রশ্নবোধক, ডাব্লিউএস না বোধক, এতগুলো অ্যাঙ্গেলের মধ্যে তোমার এইগুলো করা যায় সবগুলো। তবে একটা গোপন কথা বলে, এটা খুব ভুল করো তোমরা। এই যে খুব সহজ যে সাহায্যকারী ভাব সামনে আনলে প্রশ্ন করা হয়ে যায়, যেমন ইসটা আগে দিয়েছে, সাবজেক্ট পূর্বে দিয়েছে, মনে রাখবা এই ক্ষেত্রে কিন্তু সাহায্যকারী দুটো আছে, হ্যাভ আর বিন, হ্যাভ আর বিন। মনে রাখবা প্রশ্ন করার জন্য শুধুমাত্র একটাই সাহায্যকারী সামনে আনতে হবে, দুটো আনলে ভুল। আর না বোধক করার সময়, আমরা যখন না বোধক করার সময় সে পড়ছে না, হি ইজ নট, ইজের পরে নট দিয়েছে, এখানে তো ইংরেজি হওয়ার কথা উই হ্যাভ বিন নট, কিন্তু না। মনে রাখতে হবে যে যদি দুটা সাহায্যকারীর মতো দেখো, তাহলে প্রথম সাহায্যকারীর পরে নট বসাতে, না বোধক করার জন্য। ঠিক তেমন আমরা 10 মিনিট ধরে ইংরেজি শিখছি না, তাহলে উই হ্যাভ নট বিন, উই হ্যাভ বিন নট হবে না, উই হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর 10 মিনিটস। নতুন জিনিস শিখলে একটা সাহায্যকারী ভার্বের পরে নট। এই ছিল আমাদের বাংলা ভাষায় যত চলমান, যত বর্তমানে হচ্ছে, ঘটতে হচ্ছে, যত কিছু আছে, যখন তুমি চলমান দেখবা, হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, আসছে, এই দুটো স্ট্রাকচার অনুযায়ী তোমরা ইংরেজি করতে পারবা। যতগুলো অ্যাঙ্গেল আছে, যে এতভাবে প্রশ্ন করো না আবদ্ধ করো, এই যে দুই জিনিস শিখলাম, এটা করলে তোমরা ফল পারবা। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, তুমি ঘুম থেকে উঠেছো, ঘুম থেকে উঠে দেখলে যে তোমার আম্মু রান্না করতেছে, রান্না এখন চলছে, তুমি ইংরেজি করবে মাই মাদার ইজ কুকিং। এখন তুমি ইংরেজিতে খুব ফ্লুয়েন্ট বানানোর জন্য এগুলো দ্রুত, যত রকমের অ্যাঙ্গেল আছে আজকে তো শিখে ফেললে, সবগুলো দিকে তুমি এগুলো দ্রুত বলতে থাকবা। যেমন আমার মা রান্না করছে, মাই মাদার ইজ কুকিং,
আমার মা রান্না করছে না, মাই মাদার ইজ নট কুকিং। আমার মা কি রান্না করছে? ইজ মাই মাদার কুকিং? আমার মা কি রান্না করছে না? ইজেন্ট মাই মাদার কুকিং? আমার আমার মা কি না, আমার মা, এটা আপনি প্রশ্ন করো, আমার মা কোথায় রান্না করছে? কোথায় ইংরেজি কি জানো? হোয়ার দিলাম, হোয়ার ইজ মাই মাদার কুকিং। এটা আবার যদি এটা হয়, তুমি যে দেখলে যে তুমি একবার সকালে দেখেছো মা রান্না করছে, এখনো রান্না করে যাচ্ছে, তুমি ঘুম থেকে উঠে দেখলে তোমার মা, আমার মা সকাল থেকে রান্না করছে, তাহলে আর এটা ইংরেজি করা যাবে না, ইংরেজি করতে হবে এটা দিয়ে, মাই মাদার, মাদার তো একজন, মাই মাদার হ্যাজ বিন কুকিং, সকাল থেকে, ঠিক হলে সিন্স মর্নিং, মাই মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। এটাও তুমি যতগুলো অ্যাঙ্গেলে পারো তো দ্রুত মুখ দিয়ে বলতে থাকো, আমার মা সকাল থেকে রান্না করছে, মাই মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। আমার মা সকাল থেকে রান্না করছে না, মাই মাদার হ্যাজ নট বিন কুকিং সিন্স মর্নিং। আমার মা কি সকাল থেকে রান্না করছে? প্রশ্ন করলে ইজ মাই মাদার, সরি এটা তো সকাল থেকে আসতে, তাহলে এটা হবে, ইজ হবে না, এটা হবে হ্যাজ, এটা হ্যাজ বিন আসবে না, হ্যাজ মাই মাদার বিন কুকিং সিন্স মর্নিং। আমার মা কোথায় সকাল থেকে রান্না করছে? হোয়ার হ্যাজ মাই মাদার বিন কুকিং সিন্স মর্নিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যত রকমের যেখানে যাও, তুমি ধরো রাস্তাতে যাচ্ছ, যেতে দেখলে যে কেউ হইচই করতেছে, অনেকজন, তুমি ইংরেজি বই এখন করতেছে, এটা চলমান, তারা হইচই করতেছে, দে আর মেকিং এ নয়েজ, করার পরে তুমি যতগুলো বাংলা আছে দুইটা মিলে চলমান যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলো দ্রুত বলতে থাকবা। তাহলে আমরা শিখতে পারলাম বাংলা ভাষায় যত রকমের হচ্ছে যা চলমান আছে, একটু ইংরেজিতে কীভাবে কথা বলতে পারি এবং আমরা কিভাবে ইংরেজিতে লিখতে পারি, এটা শিখলাম। আমরা আগামী ক্লাসে অতীতকালের এবং ভবিষ্যৎকালের দুটো একসাথেই চলমানগুলো শেষ করে দেবো আগামী ক্লাসে। তোমাদের বাসার কাজ থাকলো হলো কুক, যে দুটো আমি একটু উদাহরণ দিলাম, কুক, মেক এ নয়েজ, একসাথে দিলাম হইচই করা, মেক এ নয়েজ, সিং এ সং। যেমন তুমি দেখলে যে তোমার ছোট ভাইটা গান করতেছে, তুমি তাহলে হবে যে হি, যদি এটা গান করছে, হি ইজ সিঙ্গিং এ সং, সে গান করছে না, হি ইজ নট এ সিঙ্গিং এ সং। এই তিনটা জিনিস দিয়ে তুমি যতগুলো অ্যাঙ্গেল পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াসও মানে শুধু এখন চলছে যেটা, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো একটা সময় থেকে বা সময় ধরে চলছে যেটা, এই তিনটা জিনিস দিয়ে তৈরি করে যত তাড়াতাড়ি পারো তোমরা ফেসবুক পেজে আমাকে জানাও, কে কেমন বুঝলে জানাও। আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে আসবো। আশা করি বুঝেছো। হোপ দ্যাট অল অফ you have understood what I discuss, and see you again. Allah Hafiz.